রাম ও নারায়ণ রাম। জন্মসিদ্ধ ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের চরণে প্রণাম জানাই এবং আমার সামনে উপস্থিত হয়েছেন শ্রদ্ধেয় দীপক চক্রবর্তী মহাশয়। তাকেও আমি বৈদিক অভিনন্দন রাম ও নারায়ণ রাম জ্ঞাপন করছি। প্রথমেই আমি দাদাকে একটু জিজ্ঞাসা করি যে আপনি যে এসেছেন ভালো আছেন তো? রাম ও নারায়ণ রাম শীতল ভাই, হ্যাঁ আমি ভালো আছি, তোমরাও নিশ্চয়ই ভালো আছো পরম পিতার কৃপায়। আমি আগেও কথা বলেছি, আবারও কথা আমি বলছি, যে উদ্যোগটা তোমরা নিয়েছো শুধু সময়োচিত নয়, অত্যন্ত সঠিক এবং এর বিশেষ একটা প্রয়োজন ছিল। ঠাকুরই বলছেন বিশ্লেষণের পথই আমাদের পথ। এইভাবে যদি আমরা গুরুর কেন্দ্রিক আলোচনাগুলো করি, আমার মনে হয় আমরা প্রত্যেকেই বিভিন্নভাবে ভাব মতামত আদান প্রদান করে আমরা সমৃদ্ধ হতে পারব। ঠাকুরও এটা চান যে তার তত্ত্ব, তার বিষয়বস্তু যেন আমরা আলাপ আলোচনা বিশ্লেষণ করি। আমরা যত বিশ্লেষণ করব, আমরা যত বিশ্লেষণমুখী হব, আমরা যত গুরুকে নিয়ে, গুরুর তত্ত্বকে নিয়ে, তার জীবন বেদকে নিয়ে কাটাছেড়া করব, জানার ক্ষেত্রে, বোঝার ক্ষেত্রে, তার স্বরূপকে উপলব্ধি করার ক্ষেত্রে আমাদের পথটা সুগম হবে। তাই তোমরা যে উদ্যোগটা নিয়েছো, এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই, বৈদিক অভিনন্দন। রাম ও নারায়ণ রাম। রাম ও নারায়ণ রাম। আমরা আজকে পরবর্তী পর্বে আমরা আলোচনা সভা শুরু করছি। প্রথমেই আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাইছি মহানামের উপর। আচ্ছা দাদা, আমি বেদসূত্র সার বইটা পড়াশোনা করেছি, তো এই বেদসূত্র সার বইতে সাধনা নামক যে চ্যাপ্টার রয়েছে, সেই সাধনা থেকে ৭৪ নম্বর সূত্রে আমি একটা লাইন পেলাম, সেটা আপনাকে শোনাচ্ছি। ঠাকুর বলছেন, শুধু নাম জপ করাই সাধনা নয়, সব জিনিস জানতে হবে, বুঝতে হবে, তত্ত্বে উদ্ভাসিত হতে হবে। শুধু নাম জপ করাই সাধনা নয়, অর্থাৎ শুধু নাম জপ করলে যে সাধনার পূর্ণত্ব যে বোঝায়, সেই জায়গাটা হচ্ছে না, অর্থাৎ আরও কিছু থেকে যায়, সেটা হচ্ছে বলছেন তত্ত্ব। হ্যাঁ, আচ্ছা, আমরা তো দীর্ঘদিন দেখছি, বিশেষ করে এখন 100 ঘন্টা 200 ঘন্টা 400 ঘন্টা এরকম যে নামের অনুষ্ঠানগুলো হচ্ছে, সেই নামগুলো তো আমরা খেয়াল করে দেখেছি, সেই নামগুলোতে যত ঘন্টা ঘোষণা করা হয়েছে তত ঘন্টাই নাম হচ্ছে, কিন্তু তত্ত্বের কোনো বালাই নেই। আচ্ছা, সেই অনুষ্ঠানে যদি 200 ঘন্টা নাম হয়, প্রত্যেক দিন যদি 2 ঘন্টা করে যদি তত্ত্বের আলোচনা রাখা হয়, সেখানে কি খুব সমস্যা তৈরি হবে? কিন্তু এটা হয় না, এটা প্রশ্ন। এবং একইভাবে সন্তান দলের প্রতি নির্দেশ পুস্তকে 17 নম্বর পৃষ্ঠাতেও ঠাকুর একই কথা বলেছেন। কেন একই কথাটা আমি দুবার বলতে চাচ্ছি? কারণ ঠাকুর সব জায়গাতেই গুরুত্ব দিয়েছেন বলেই একই কথা বলেছেন। সেখানে বলছেন, তোমরা এক জায়গায় বসে কীর্তন, গান, পাঠ, তত্ত্ব আলোচনা করবে। এই কথাগুলোকে ঠাকুর আরও ট্রেস দিয়ে 1993 সালের 1 মার্চ, আপনাদের কাছে নিশ্চয়ই অভিনব দর্শনের 18 নম্বর পুস্তক রয়েছে, আপনারা দেখবেন, সেই জায়গাতে ঠাকুর বলছেন, তোমাদের নাম গান কীর্তন যেভাবে করতে বলা হয়েছে সেরকমভাবেই চলার পথ ঠিক করবে। বিভিন্ন ব্যক্তি বিভিন্নভাবে এক এক রকম মতের কথা বলে, সেই বিষয়ে তোমরা খেয়াল করে চলবে। অর্থাৎ আমার মনে হলো ঠাকুর 1993 সালে তিনি বুঝতে পারলেন এই নামের উপরে নিশ্চয়ই কেউ বিভিন্ন মত বা ভাবনা বা চিন্তার ঢোকানো হয়েছে। তাই তিনি জোর দিয়েই বললেন, বিভিন্ন ব্যক্তি বিভিন্নভাবে এক এক রকম মতের কথা বলে, সেই বিষয়ে তোমরা খেয়াল করে চলবে। এই যে বিষয়গুলো, এইগুলো নিয়ে আপনার মতামত বা আপনার কি ভাবনা, আপনি একটু বলুন, আমি শুনতে চাই। রাম ও নারায়ণ রাম। হ্যাঁ, রাম ও নারায়ণ রাম শীতল ভাই, তুমি যে প্রশ্নগুলো এখানে উত্থাপন করলে, আকর গ্রন্থ থেকে অভিনব দর্শন, বেদ সূত্রসার, এবং আমার খুব ভালো লাগলো তুমি প্রত্যেকটি বইয়ের পেজ নাম্বারটাও পর্যন্ত উল্লেখ করেছ। আজকে তুমি যে বিষয়টার উপর আলোচনা করতে চাইছো বা যে প্রশ্নগুলো তোমাকে তাড়িত করছে, এটা ব্যক্তিগতভাবে আমাকেও কিন্তু খুব ভাবায় এবং এটা আমি অনেকের সাথে শেয়ারও করেছি। আমার মনে হয় এটা একটা ট্র্যাজেডি আমাদের ক্ষেত্রে। তার কারণ ঠাকুর আমাদের 3টে জিনিস দিয়েছেন, বীজ মন্ত্র, মহানাম এবং তত্ত্ব। এবং এটা কিন্তু ঘটনা,
এটা কিন্তু কোনো কল্পনার কথা নয় বা বানিয়ে বলা কথা নয়, এটা কিন্তু ঘটনা, এটা সবাই আমরা কিন্তু লক্ষ্য করছি যে নামের বন্যা বইছে চারিদিকে। 100 ঘন্টা 200 ঘন্টা 100 দিনের নাম 200 দিনের নাম চলছে, অথচ তার বিশ্বজনীন তত্ত্ব সেটা নিয়ে আলোচনা করা, সেটা নিয়ে কাটাছেড়া করা, এর ব্যাপারে একটা যেন উদাসীনতা চলে এসছে। আমরা কিন্তু ইচ্ছে করলে ব্যাপারটাকে অনেক সহজভাবেই বুঝতে পারি। এটা যদি একটা বেদের স্কুল হয়, এই বেদের স্কুলে যে সিলেবাস, সেই সিলেবাসে রাখা হয়েছে কি বীজমন্ত্র, মহানাম, তত্ত্ব। আজকে আমরা নিজেরা নিজেদের মতো করে আমরা এভাবে ভাই বোনদেরকে প্রভাবিত করার চেষ্টা করছি, নিজেদের মতকে আমরা প্রতিষ্ঠা দেওয়ার চেষ্টা করছি যে আর কিচ্ছু করার প্রয়োজন নেই, শুধু নাম আর জপ করলেই হবে। আচ্ছা, আজকে যদি ঠাকুর সুখচরে থাকতেন, ঠাকুর যদি আমাদের সামনে দাঁড়িয়ে থাকতেন এবং আমরা যদি এরকম করে বলতাম যে আমাদের নাম আর জপ করলেই হবে, আমাদের তত্ত্বের কোনো প্রয়োজন নেই, আমাদের এই ভাবনাটা, আমাদের এই মতটা কি ঠাকুরকে সন্তুষ্ট করত? যদি তত্ত্বের কোনো প্রয়োজন নাই থাকে তাহলে ঠাকুর এই কথাটা কেন বললেন, যেটা বেদ সূত্র 60 থেকে তুমি উল্লেখ করেছো, সাধনা চ্যাপ্টার থেকে পেজ নাম্বার 74, 74 নম্বর, যে শুধু নাম জপ করাটাই সাধনা নয়, সব জিনিস জানতে হবে, বুঝতে হবে, তত্ত্বে উদ্ভাসিত হতে হবে। এই একটি বাক্যকে নিয়েই যদি আমরা কাটাছেড়া করি নিরপেক্ষতা নিয়ে, তাহলে এখানে তো ঠাকুর ক্লিয়ার করে দিচ্ছেন যে শুধু নাম করলেই হবে না, শুধু জপ করলেই হবে না, তার সঙ্গে সঙ্গে আমাদের সব জিনিস জানতে হবে, বুঝতে হবে এবং তত্ত্বে উদ্ভাসিত হতে হবে। তাহলে যেখানে গুরু স্ট্যান্ডিং অর্ডার দিচ্ছেন, যেখানে গুরুর মুখনিসৃত বাণী, গুরু নির্দেশ দিচ্ছেন তার সন্তানদের যে তোমরা শুধু নাম করবে না, শুধু জপ করবে না, তোমাদের সব জানতে হবে, বুঝতে হবে, তত্ত্বে উদ্ভাসিত হতে হবে, আমরা তাহলে গুরুর অনুপস্থিতির সুযোগে, গুরু যখন আমাদের সামনে নেই, গুরু যখন অন্তরালে আছে, আমরা শুধু নাম আর জপটার উপরে স্ট্রেস দিচ্ছি, জোর দিচ্ছি, আমরা তত্ত্বটাকে বাদ দিচ্ছি কেন? গুরু যে কত কনসাস তার প্রমাণ তুমি সুন্দরভাবে একটা জায়গা উল্লেখ করেছো, যেখানে ঠাকুর বলছেন 93 সালের মার্চের 1 তারিখে, 1 মার্চ, যে নানা মত নানা পথের উত্থাপন হবে। আমরা তাই তো দেখতে পাচ্ছি। আজকে অদ্ভুতভাবে বলা হচ্ছে যে তত্ত্বের কোনো প্রয়োজন নেই, তত্ত্ব আলোচনার কোনো প্রয়োজন নেই, শুধু নাম আর জপ করলেই হবে। এবং তুমি হয়তো শুনলে অবাক হয়ে যাবে, বা তুমিও দেখেছো, তুমিও সুদীর্ঘ বছর ধরে জীবনের প্রাইম টাইমটা তুমি তো বেদ প্রচার করেছো, আমরা সবাই জানি, এটা অনেকেই জানে যারা মূল স্রোতের সাথে জড়িত, যে আজকে অদ্ভুতভাবে লক্ষ্য করা যায় যে কোনো জায়গায় নাম গান চলল, যখনই বলা হলো যে এবার আমরা গুরু কথা আলোচনা করব, সবাই যে যার ব্যাগপত্র গুছিয়ে নিয়ে সেখান থেকে চলে গেল, যেন তত্ত্ব আলোচনা শুরু হলে সেটা অস্পৃশ্য হয়ে গেল। এটা কি গুরুকে অপমান করা নয়? তত্ত্বটা কে দিয়েছে? তত্ত্বটা কার? তত্ত্বের যদি কোনো প্রয়োজনীয়তা নাই থেকে থাকে, তত্ত্ব আলোচনাটা যদি নাই প্রয়োজনীয় হয়ে থাকে, তাহলে গুরু তো মঞ্চে উঠে শুধু রামনারায়ণ রাম আর দীক্ষা দিয়ে তো চলে যেতে পারত। ডাক্তার নিষেধ করছে, শারীরিকভাবে ঠাকুর অসুস্থ, শরীর দিচ্ছে না, সেই অবস্থা তো ঠাকুর 2.5 ঘন্টা, 3 ঘন্টা, 3.5 ঘন্টা, 4 ঘন্টা বেদের তত্ত্ব বলছেন পাবলিক মিটিংয়ে। এবং আরও অদ্ভুত ব্যাপার, সুখচর বাড়িতে ফিরে এসে, লেকটাউনে ফিরে এসে মিটিং শেষ করেও রাত 2টো, 2:30, 3টে পর্যন্ত ঠাকুর অনর্গল বিশ্বজনীন তত্ত্ব বলে যাচ্ছে। যারা আশ্রমিক ছিল সেই সময়কার, ভেরিফাই করে দেখো, তারা বলছেন ঠাকুর তুমি ঘুমোতে যাবে না, তুমি শুতে যাবে না। ডাক্তারের নিষেধকে উপেক্ষা করে গুরু বিশ্বজনীন তত্ত্ব, অসীম অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের তত্ত্ব তিনি আমাদের সামনে দিচ্ছেন, যাতে আমরা আলোচনা না করি সেই উদ্দেশ্যে, আমরা সেই সমস্ত জিনিসগুলোকে বাক্সের মধ্যে রেখে দেবো সেই উদ্দেশ্যে, নাকি এই তত্ত্বগুলো আমরা নিজেরা কাটাছেড়া করব, বিশ্লেষণ করব, বুঝবো, অপরকে বোঝাবো। ঠাকুর বলছেন নিজে বোঝো, অপরকে বোঝাও। আজকে কি বলা হচ্ছে লক্ষ্য করে দেখবে, আজকে বলা হচ্ছে না সবাই তো আর বই টই পড়তে জানে না, সবাই তো আর তত্ত্ব অত বোঝে না, তাই নামের মধ্যেই আমরা থাকতে চাই, নাম জপ করলেই হবে।
তাহলে এটা কি গুরু জানতো না? এটা ঠাকুর জানতেন না? যিনি স্মরণে রেখতে বলছেন যে বিশ্বের সব কিছু আমার নখদর্পণে, যিনি স্মরণে রেখতে বলছেন যে এখানে তোমরা কে কি করবে, কে কি বলবে সবটাই আমার জানা, তাহলে সেই গুরু কি জানতেন না যে তার পেটের বাচ্চারা 6-7 কোটি তার দীক্ষিত সন্তানরা তারা তত্ত্ব অত বুঝবে না, তারা শুধু নামটাই বুঝবে? তাই তিনি বলতে পারতেন শুধু নাম করো। তিনি তাহলে বললেন কেন যে সাধনা মানে শুধু নাম করা নয়, জপ করা নয়, তত্ত্বে উদ্ভাসিত হতে হবে। এবং ইন্টারেস্টিংলি ঠাকুর অন্তরালে যাওয়ার আগে তার যেটা শেষ করা চাবুক, আমি আগেও এটা নিয়ে আলোচনা করেছি, কারণ আমরা যে কথাই বলবো সেটা যেন অথেন্টিকেট হয়। ভাবের কথা, উচ্ছ্বাসের কথা, কল্পনার কথা, টান দেওয়া কথা বলে মানুষকে বিভ্রান্ত করাটা ঠাকুরের নীতি বিরুদ্ধ। তাহলে এগুলো আমরা যদি স্টাডি করি আমরা কি দেখতে পাচ্ছি সেখানে? ঠাকুরের শেষ করা চাবুক যেটা ধর্ম, যোগ, বিয়োগ, পূরণ, ভাগ ছাড়া নয়, সেখানেও ঠাকুর বলছেন যে দুর্বল চিন্তায় মনকে আচ্ছন্ন করবে না, সবল তত্ত্ব দিয়ে সবল চিন্তাকে বাঁচিয়ে রাখতে হবে। আজকে শীতল ভাই তুমি যেটা অবজার্ভ করেছো, নাম গান কীর্তন হলো, সবাই বাড়ি চলে গেল, অথচ গুরু কি বলছেন সেখানে? যে তোমরা তোমাদের প্রতি, সন্তানদের প্রতি নির্দেশ পুস্তকে 17 নম্বর পৃষ্ঠায় ঠাকুর বলছেন তোমরা নাম জপ করবে, কীর্তন করবে, পাঠ করবে, তত্ত্ব আলোচনা করবে। আমরা কিন্তু এটাকে বাদ দিয়ে দিচ্ছি। আমরা সহজ করে তো ব্যাপারটা বুঝতে পারি। তারই ফলশ্রুতি আজকে আমাদের মধ্যে এত বিভ্রান্তি, আমাদের মধ্যে এত দ্বন্দ্ব আসবে কেন বলো তো? এত দ্বন্দ্ব আসছে কেন? এত বিভ্রান্তি আসছে কেন? এত হতাশা আসছে কেন? কারণ তার তত্ত্বটাকে আমরা বিশ্লেষণ করছি না, কাটাছেড়া করছি না। আমি আগেও একদিন এই কথাটা বলেছি, এটা মাথায় রাখো, আমাদের সবাই এটা মাথায় রাখা উচিত। ঠাকুরকে যখন বলা হয়েছিল যে সুপারম্যান যে পৃথিবীতে এসছে এটা বিশ্ববাসী জানবে কিভাবে, ঠাকুর সেখানে বলছেন আমার তত্ত্বই প্রমাণ করবে। তাহলে আজকে আমরা কেন নিজেরা ডাক্তার হচ্ছি? আমি একটা লুসিড এক্সাম্পল দিয়ে বোঝাই। ডাক্তার যদি তোমাকে 3টে ওষুধ দেয়, দিয়ে বলে একটা সকালে খাবেন, একটা বিকেলে খাবেন, একটা রাত্রে খাবেন, তুমি বাড়ি এসে কি এরকম করতে পারো যে আমি সকালেরটা খাবো, বিকেলেরটা খাবো না? বা আমি সকাল আর বিকেলেরটা খাবো, রাতেরটা খাবো না? বা আমি সকালেও খাবো না, বিকেলেও খাবো না, শুধু রাতেরটা খাবো? তুমি নিজে যদি নিজের প্রেসক্রিপশন তৈরি করো ডাক্তারকে উপেক্ষা করে, এই জীবনে রোগ তোমার ভালো হবে? আমরা তো আমাদের দৈনন্দিন জীবন দিয়েই বুঝতে পারি। তো তুমি বলবে না দীপকদা, ডাক্তার যেমন যেমন বলেছে আমাদের তেমন তেমন করে খেতে হবে। তাহলে আমাদের ডাক্তারকে, পৃথিবীর চিকিৎসককে, ঠাকুর তো নিজেই বলছেন ঠাকুর তো চিকিৎসক। ঠাকুর এসছেন এই অসুস্থ পৃথিবীটাকে সুস্থ করতে। তো তিনি আমাদের ওষুধটা কি দিলেন? তিনি মাত্রা ভেদে দিলেন বীজ মন্ত্র, আর কি দিলেন? মহানাম, আর কি দিলেন? তত্ত্ব। তাহলে আমাদের দিলেন কি? তিনি 3টে জিনিস দিলেন। বীজ মন্ত্র দিলেন ব্যক্তিগত স্তরে, মহানাম দিলেন সকলের জন্য, বিশ্বের জন্য, জীবজাতির জন্য, তত্ত্ব দিলেন সকলের জন্য। আমরা কি করলাম? আমরা নামটা করব, জপটা করব, তত্ত্বটা বাদ। অর্থাৎ নাম নামক ওষুধটা খাবো, জপ নামক ওষুধটা খাবো, তত্ত্ব নামক ওষুধটা আমরা কেউ খাবো না। এই ভুল শিক্ষাটা ভাই বোনদের চিন্তার জগতে প্রথিত হয়ে গেছে। সো ন্যাচারালি আমরা তাই কি দেখতে পাচ্ছি? আজকে একটা ইম্পর্টেন্ট দিক তত্ত্ব, সেটা কিন্তু ভীষণভাবে অবহেলিত হয়ে আছে। আমরা যখন স্কুলে পড়েছি আমাদের ইংরেজি, বাংলা, ইতিহাস, ভূগোল সমস্ত বই পড়তে হয়েছে। আমরা কি এভাবে নিজেরা সিদ্ধান্ত নিতাম অঙ্ক বইটা নিয়ে যে অঙ্কটা করব, ইংরেজিটা পড়বো না, বা ইংরেজিটা পড়বো বাংলা পড়বো না, বা ইংরেজি, বাংলা, অঙ্ক পড়বো, ইতিহাস পড়বো না, বিজ্ঞান পড়বো না? পাশ করতে পারতাম আমরা কেউ? তা ঠিক সেই রকম আমাদের তো 3টে বই, বীজ মন্ত্র আছে, মহানাম আছে, তত্ত্ব আছে। ঠাকুর প্রত্যেকটা সম্পর্কে আলাদা করে ব্যাখ্যা দিয়েছেন। বীজ মন্ত্র সম্পর্কে কি বলছেন? তোমাদের আমি যে মন্ত্রটা দিলাম, এই মাত্রায় পৌঁছতে এখানে একজন সাধককে 20 কোটি বছর সাধনা করতে হয়। ভাবা যায়? মহানাম সম্পর্কে কি বললেন? এটা বিশ্বের সর্বশ্রেষ্ঠ হাতিয়ার। আর তার তত্ত্বটা সম্পর্কে কি বললেন? না, এই তত্ত্বের মধ্যে যে ফোর্স আছে, যে ভাইব্রেশন আছে, এটা শুধু মানুষ নয়, সমস্ত জীবের হৃদয়কে স্পর্শ করবে। এটা নিয়ে গবেষণা হবে আগামী দিনে।
যে পৃথিবীতে যত তত্ত্ব সাধুগুরু মহানরা দার্শনিকরা যত তত্ত্ব দিয়েছে, সেই তত্ত্বগুলো সব মানুষকে নিয়ে। আর বালক ব্রহ্মচারী মহারাজ প্রথম বললেন যে তার যে বিশ্বজনীন তত্ত্ব, এই তত্ত্ব শুধু মানুষের ক্ষেত্রে প্রযোজ্য নয়, এমনকি প্রতিটি জীবের ক্ষেত্রে প্রযোজ্য। কারণ এই তত্ত্বের মধ্যে ফোর্স আছে, তত্ত্বের মধ্যে ভাইব্রেশন আছে। তাহলে গুরু যেখানে নিজে বলছেন তত্ত্বের মধ্যে ফোর্স আছে, তত্ত্বের মধ্যে ভাইব্রেশন আছে, গুরু যেখানে বলছেন এই তত্ত্ব বিশ্বজনীন তত্ত্ব, আমরা সেই তত্ত্বটাকে অত্যন্ত সুকৌশলে আমরা নেগলেক্ট করে আমাদের নিজস্ব মত, নিজস্ব ভাবনা, ভাই বোনদের চিন্তার জগতে আমরা প্রথিত করে দিচ্ছি। আমরা কি বলছি? শুধু না আমার জপ করো তাহলেই হবে। গুরু কোথাও কি কথা বলেছে? একটু ভেবে দেখো। আমার মনে এগুলো ভাবার ভীষণভাবে প্রয়োজন আছে। এটা বড় বেদনার জায়গা একটা। এটাই তো সব থেকে বড় বেদনার জায়গা যে আজকে সংগঠনে, সন্তান দল সংগঠনে বেদ প্রচার করার ক্ষেত্রে বেদকর্মীদের মধ্যে এটা নিয়ে তর্ক হয় যে শুধু নাম জপ করলেই হবে না তত্ত্বের প্রয়োজন আছে, নাকি শুধু তত্ত্ব করলেই হবে নাম জপের প্রয়োজন আছে। এই প্রশ্নটাই তো আসবে না। এই প্রশ্নটা করে আমরা তো গুরুকেই অপমান করছি। এই প্রশ্নটা করে আমরা তো গুরুর নির্দেশটাকেই আমরা ভায়োলেট করছি। যদি বলো কেন, আমার যুক্তি এটাই, আমার উত্তর এটাই যে নামটা কে দিয়েছে? সবাই আমরা উত্তরে বলবো গুরু দিয়েছে। বীজ মন্ত্রটা কে দিয়েছে? আমরা সবাই উত্তরে বলবো গুরু দিয়েছে। তত্ত্বটা কে দিয়েছে? আমরা সবাই বলবো গুরু দিয়েছে। তাহলে গুরুর দেওয়া নাম করব, গুরুর দেওয়া বীজ মন্ত্র করব, কিন্তু গুরুর তত্ত্ব আলোচনা হলে আমরা সেখান থেকে উঠে চলে যাব না, এগুলো আমাদের আর কোনো প্রয়োজন নেই। আর আমরা যুক্তিটা কি দেখাই? না, ভাই বোনরা অনেকেই তো বই পড়তে পারে না। আমাদের একটা কথা বলা হয় না একাডেমিক জগতে, পড়াশোনা লেখাপড়া, অর্থাৎ শুনেও কিন্তু পড়া যায়। হতে পারে কোনো একটা জায়গায় হয়তো কোনো ভাই বোন আছে যারা কিনা পড়তে পারে না, কিন্তু যারা পড়তে পারে তারা তো গুরুর বিভিন্ন বই, করাচাবুক বলো, অভিনব দর্শন বলো, বীরেন্দ্র কৃষ্টি পরিষদের বিভিন্ন বই বলো, তত্ত্বসার বলো, বেদ সূত্র সার বলো, সন্তান দলের প্রতি নির্দেশ বলো, কত বই রয়েছে। এই বইগুলো তো পাঠ করতে পারে। এগুলো শুনেও তো ভাই বোনদের চিন্তার জগতে একটা আলোড়ন তৈরি হতে পারে, গুরুকে বোঝার ক্ষেত্রে পথটা প্রশস্ত হতে পারে। আমি একটা কর্মী বৈঠকে বলেছিলাম, আচ্ছা ধরো কোনো একটা জায়গায় যদি কেউ দেওয়াল লিখন করে, সেই দেওয়াল লিখন করতে গিয়ে কোনো বেদকর্মী যদি বানানটা ভুল করে, তাহলে কি আমরা এই সিদ্ধান্ত নেব যে আজ থেকে দেওয়াল লিখন বন্ধ? নাকি সেই বেদকর্মীকে আমরা বলবো যে লেখার সময় তুমি একটু বানানটা লক্ষ্য রেখে দেওয়াল লিখনটা করো? এটা তো যুক্তিবাদ। তাহলে আজকে যদি কেউ ভুল করে তত্ত্বটাকে পরিবেশন করে, ঠাকুরের তত্ত্বের মধ্যে, ঠাকুরের কথার মধ্যে নিজের কথাকে যুক্ত করে, সেটা তার দায়। আমরা তাকে বাদ দিতে পারি, আমরা তার কথা শুনতে না পারি, কিন্তু যেখানে গুরুর সুরের কথা থাকবে, গুরুর তত্ত্বের কথা থাকবে, সেই আলোচনা করতে তো আমাদের অসুবিধা হওয়ার কথা নয়। এটা আমাদের দুর্ভাগ্য যে সন্তান দলের ইতিহাস যদি একটু ভালো মতো কেউ পড়াশোনা করে তবে দেখতে পাবে যে সন্তান দলে কিন্তু এটা ঘটেছে। অনেকেই তত্ত্ব আলোচনা করতে গিয়ে গুরুর কথা না বলে নিজেদের কথাগুলোকে তারা বলেছে, ফলে ন্যাচারালি ভাই বোনদের মধ্যে বিভ্রান্তি এসছে। সেখান থেকে ভাই বোনরা বলেছে ঠিক আছে, যখন এত বিভ্রান্তি আর তত্ত্ব আলোচনা করার প্রয়োজন নেই। দোষটা তাহলে কার? যিনি ভুলভাবে তত্ত্বটাকে পরিবেশন করছেন, হি ইজ রেসপন্সিবল, হি শুড বি গিভেন ব্যাড নেমস। যিনি ভুলভাবে তত্ত্বটাকে পরিবেশন করছেন, কিন্তু যারা যারা সঠিকভাবে পরিবেশন করেন, আমরা তো সবাই সেগুলো আলোচনা করতে পারি, নিজেদের মধ্যে কাটাছাড়া করতে পারি, ভাবের আদান প্রদান করতে পারি। আজকে সেটার অভাব। আজকে তাই লক্ষ্য করে দেখো, দিনের পর দিন হতাশা, নিরাশা আমাদেরকে গ্রাস করছে। তাই এখনো সময় আছে। এই আলোচনার মধ্য দিয়ে যেন এরকম তকমা লাগিয়ে দেওয়া না হয়, কারণ আমাদের মধ্যে এরকম একটা প্র্যাকটিস আছে, আমরা তকমা লাগিয়ে দেই। এই তকমা যেন কেউ না লাগায় বা কেউ না ভাবে যে নামের বিরোধী, জপের বিরোধী, কথাটা তা বলা হচ্ছে না। সোজা কথাটাকে সোজা করে বোঝার আমরা যেন চেষ্টা করি। সেটা কি না, গুরু আমাদেরকে বীজমন্ত্র দিয়েছেন, গুরু আমাদেরকে মহানাম দিয়েছেন, গুরু আমাদের তত্ত্ব দিয়েছেন। তিনটেই প্রয়োজন। এর কোনো একটা যদি কম বেশি হয়ে যায়, আমরা কিন্তু যেখানে আমাদের পৌঁছানোর কথা আমরা পৌঁছতে পারবো না, অসমাপ্ত হয়ে যাবে। কারণ 1 পয়সাকে বাদ দিলে 99 পয়সাকে তো 1 টাকা বলা হবে না। 100 পয়সা হলে তবে সেটাকে 1 টাকা বলা হবে।
আমি 99 পয়সা নিতে বলি না, ভাবুন এটা 1 টাকা, অঙ্কশাস্ত্রে সেটাকে মান্যতা দেবে না। 99 সাথে 1 পয়সা যোগ হবে, তবেই 100 পয়সা হবে, তবেই সেটা 1 টাকা হবে। আর সব থেকে বড় কথা, আজকে যারা এই মতটা পরিবেশন করছেন যে শুধু নাম আর জপ করলেই হবে, তত্ত্বের কোনো প্রয়োজন নেই, তত্ত্ব আলোচনার কোনো প্রয়োজন নেই, তাদের কাছে আমার জিজ্ঞাসা, আমি তাদের কাছে শিখতে চাই। আজকে যারা ভাই বোনদেরকে এভাবে বিভ্রান্ত করছে যে শুধু নাম করো আর জপ করো, তত্ত্বের কোনো প্রয়োজন নেই, আলোচনার কোনো প্রয়োজন নেই, বক্তৃতার কোনো প্রয়োজন নেই, ঠাকুরের তত্ত্বের কাটাছেড়া বিচার বিশ্লেষণের কোনো প্রয়োজন নেই, তাদের কাছে আমি শিখতে চাই, আমি জানতে চাই। আমার একটা প্রশ্ন, ঠাকুর জানতেন না? ঠাকুর বুঝতে পারেননি এটা, যে তত্ত্বের কোনো প্রয়োজন নেই, শুধু নাম আর জপ করলেই হবে? তাহলে তো ঠাকুর মঞ্চে উঠে দীক্ষা দিতেন, মহানাম করতেন এবং চলে যেতেন। তিনি ঘন্টার পর ঘন্টা বেদের তত্ত্বগুলো আলোচনা করতেন কেন? দেখবে অনেকে এরকম করে বলে, আমরা নিজেরাই তত্ত্বে প্রতিষ্ঠিত হইনি, আমরা অপরকে কি করে বোঝাবো? তাই ঠাকুর তো এরকম করে বলতে পারতেন যে আগে তোমরা নিজেরা তৈরি হও, তারপর তোমরা বেদ প্রচার করো। তাও তিনি বলেননি। তিনি দীক্ষা দিয়ে বলছে তোমরা বেদ প্রচার করো। বেদ প্রচার করতে করতে যেন তোমাদের মৃত্যু হয়। তার মানে কি? এটা একটা প্রসেস, এটা একটা প্রক্রিয়া। এই নাম, এই জপ, এই তত্ত্বের কাটাছেড়া বিশ্লেষণ চর্চা করতে 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 আমরা সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবো। তাই আমি মনে করি এখনো সময় আছে, আমরা যেন কারোর কথায় বিভ্রান্ত না হই। ওই তুমি একটা লাইন উল্লেখ করেছো, ঠাকুর বলছেন 93 সালের 1 মার্চ বিভিন্ন ব্যক্তি বিভিন্ন মত পরিবেশন করছে, করে বিভ্রান্ত করে দিচ্ছে, গুরুবাদ। তাই ঠাকুর অমৃত বইতে পাবে, এই মুহূর্তে আই কান্ট রিমেম্বার দ্য পেজ নাম্বার, আমার পেজ নাম্বারটা মনে পড়ছে না। ঠাকুর বলছেন অমৃত বইতে পাবে, ঠাকুর বলছেন সুনির্দিষ্টভাবে কারো কথায় চলবে না। আমাদের পতনের অনেকগুলো কারণের মধ্যে এটা একটা কারণ, আমরা অনেকের কথায় চলছি, আমরা গুরুর কথায় কেউ চলছি না। গুরু বাদ হয়ে গেছে। গুরু কি বলেছে এটা ইম্পর্টেন্ট নয়, কোন দাদা কি বলেছে, কে কি বলেছে, এটা আমাদের কাছে বেশি ইম্পর্টেন্ট হয়ে গেছে। গুরু বাদ, গুরুর কথাকে আমরা কেউ মান্যতা দেব না। যে আমার গুরুর নির্দেশটা কি আছে, আমার গুরুর নির্দেশ আছে এই বীজ মন্ত্র আমরা চর্চা করব, এই মহানাম আমরা প্রচার করব, চর্চা করব, এই তত্ত্ব আমরা প্রচার করব, চর্চা করব এবং নিজের জীবনে সেটা প্রয়োগ করব। এটা হচ্ছে গুরুর স্ট্যান্ডিং অর্ডার। সেই ক্ষেত্রে শুধু নাম করলাম, জপ করলাম, তত্ত্বটাকে বাদ দিলাম, এটা করে আমরা গুরুর নির্দেশটাকে অমান্য করছি বলে আমি মনে করি, এবং আমার মনে হয় অনেকেই এটা মনে করে। তাই এখনো সময় আছে, আমরা যেন নাম, জপ, তত্ত্ব, গুরুর দেওয়া এই বিষয়বস্তুকে সমানুপাতিকভাবে, সমানভাবে, সমান গুরুত্ব দিয়ে আমরা যেন এর চর্চা করি। রাম নারায়ণ রাম। রাম নারায়ণ রাম। খুব সুন্দর আলোচনা। আমরা এই আলোচনা এরপরে আমরা আরও হবে। এই দীর্ঘ আলোচনার মধ্যে আমি এইটুকু উপলব্ধি করেছি, আমরা যে বড় বড় নামগুলো করি, আমরা ছোট নামগুলোর মধ্যেও আমরা এটা এক্সপেরিমেন্ট করতে পারি। 12 ঘন্টা যে নাম করব, সেই 12 ঘন্টার মধ্যে 10 ঘন্টা যদি নামের জন্য যদি আমরা বরাদ্দ করি, 2 ঘন্টাও তো আমরা তত্ত্ব আলোচনা করতে পারি। অবশ্যই। তা আমরা সেই দিকটা লক্ষ্য করে আমরা চলব এবং সবাই চলবেন এই আশা রেখে আমরা আজকের এই আলোচনার অনুষ্ঠান আমরা এখানে সমাপ্ত করছি। আপনারা আপনাদের মতামত অবশ্যই জানাবেন। রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম।